আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব হচ্ছে বাস্তব সংখ্যা এবং অসমতা এই চ্যাপ্টারটি। আসলে সংখ্যা যদি বলতে যে সংখ্যা আমরা কোথায় না ইউজ করি, প্রত্যেকটা দিন আমাদের সংখ্যার প্রয়োজন হয়। এখন এই সংখ্যার ক্ষেত্রে যদি বলি তাহলে হচ্ছে প্রাচীন কাল থেকে এই সংখ্যার উৎপত্তি হয়েছে। প্রথম দিকে হচ্ছে মানুষ ট্যালি ব্যবহার করতো সংখ্যার প্রয়োজনে গণনার কাজে। আস্তে আস্তে এই আজকের এই দিনের অবস্থা। আচ্ছা দেখি বাস্তব সংখ্যা এবং অসমতা। প্রথমে আমরা আজকে যে লেকচারটা মূলত হবে সেটা হচ্ছে সংখ্যার শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। সংখ্যার শ্রেণীবিভাগের ভিতরে যা যা থাকবে সেই জিনিসগুলির একটু সংজ্ঞা শেখার চেষ্টা করব, বা কোন সংখ্যা আমরা কোন জিনিসটা ব্যাখ্যা করব বা কোন জিনিসটার মধ্যে আমরা রাখতে পারি সেই জিনিসগুলো দেখব। আচ্ছা এখন দেখি বাস্তব সংখ্যা এবং অসমতা, এটা চ্যাপ্টারের নাম, ঠিক আছে। আর এটার ভিতরে যখন যে টপিকটা শুরু করতে সেটা হচ্ছে সংখ্যার শ্রেণী। সংখ্যার শ্রেণী। এখন সমগ্র সংখ্যাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে হচ্ছে বাস্তব সংখ্যা, এটা একটা হতে পারে, আর একটা হতে পারে যেটা হচ্ছে কাল্পনিক সংখ্যা। কাল্পনিক সংখ্যা। এই যে বাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে মূলদ, একটা হচ্ছে অমূলদ। একটা হচ্ছে মূলদ, একটা হচ্ছে অমূলদ। এই মূলদ সংখ্যা, এটা একটু মনে রাখি, সেটা হচ্ছে ইন্টিজার, এটা সবসময় লাগে। আর আরেকটা হতে পারে ভগ্নাংশ। এই পূর্ণ সংখ্যাকে আবার যেটাকে ভাগ করা যাবে, একটা হচ্ছে ঋণাত্মক, একটা হচ্ছে অঋণাত্মক। অঋণাত্মক। এই যে অঋণাত্মক এই সংখ্যাটা, এই সংখ্যাটাকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যাবে। একটা হচ্ছে ধনাত্মক, বা একটা হচ্ছে ধনাত্মক বা স্বাভাবিক সংখ্যা, আর একটা হচ্ছে শূন্য। এখন আমাদের একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে শূন্যের আবিষ্কারক কে। আমরা বলে ফেলি যে কমেন্টে যে শূন্যের আবিষ্কারক কে ছিল। আচ্ছা এই যে ধনাত্মক, এই ধনাত্মক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা আবার তিন রকম হতে পারে। একটা হচ্ছে মৌলিক, একটা হচ্ছে যৌগিক, আর একটা হচ্ছে একক। এখন যে জিনিসটা সেটা হচ্ছে এই সংখ্যার বাস্তব সংখ্যাকে একটা জিনিস দিয়ে প্রকাশ করা হয়, একটা অক্ষর দিয়ে, সেটা হচ্ছে আর। এই আর কে একটু অন্যরকম ভাবে লেখা লাগে, সেটা হচ্ছে এভাবে লেখা লাগে। মূলত যেটা সেটা কিউ কিউ দ্বারা লেখা হয়। পূর্ণ সংখ্যা যেটা সেটা হচ্ছে জেড দ্বারা লেখা হয়, এমনি জেড দ্বারা লেখা হয়। অঋণাত্মক ধনাত্মক স্বাভাবিক সংখ্যার আবার এন দ্বারা লেখা হয়, ঠিক আছে। এইসব জিনিসগুলো মাথায় রাখতে হবে। বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে আমরা সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করতে পারি তারাই হচ্ছে বাস্তব সংখ্যা। এটা যদি একটা সংখ্যা রেখা হয়, সংখ্যা রেখার ভিতরে আমরা কি কি প্রবেশ করতে পারি একটু দেখি। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে -1 -2। কি 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 এটার ভিতরে রাখতে পারি বা দেখাইতে পারি একটু দেখি। প্রথমটা হচ্ছে আমি যদি বলি যে এই একটা সাব শ্রেণীগুলি এবার আসতেছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখানে আমরা অনেকগুলো জিনিস শিখবো, সেটা একটু দেখে দিই। সেটা প্রথমটা হচ্ছে এই শূন্য, শূন্যের পরে 1 2, এই যে 1 লিখলাম বা 2 লিখলাম, এইসব আসলে কি, এইসব হচ্ছে গিয়া পূর্ণ সংখ্যা, রাইট। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। আবার এই 0 এটা পূর্ণ সংখ্যা, -1 -2 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। প্রত্যেকটা জিনিস হচ্ছে এই পূর্ণ সংখ্যা, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আমার পূর্ণ সংখ্যা। এখন পূর্ণ সংখ্যার ভিতরে অনেকগুলো জিনিস আছে না, কিছু ঋণাত্মক আছে, কিছু আবার কি ধনাত্মক আছে, এই তো আবার কিছু শূন্য আছে। তাহলে যদি এরকম হয় যে 1 0 1 2 3 4, যদি এরকম ভাবে যাইতে থাকে, এই যে সেটটা যেটা হবে একসময়, যে সেটটা গঠন করবে, এই সেটটার নাম হচ্ছে আমার অঋণাত্মক। অঋণাত্মক পূর্ণ সংখ্যা, একটু বোঝার জিনিস। অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এটা কিন্তু পূর্ণ সংখ্যার সেটিং। তারপরে যেটা হবে সেটা হচ্ছে এই 1 2 3 4 5, যদি এভাবে যেতে থাকে সেটার নাম হচ্ছে আমার ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা।
এটা বলতে পারবো ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা, এটা বলা যাবে স্বাভাবিক সংখ্যা। আর যদি এরকম হয় -1 -2 -3 -5 যদি এরকম সেটা যদি থাকে সেটা নাম হচ্ছে আমার কি ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট। ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট। ওকে, এখন যদি আমি বলি যে 1.5 এই সংখ্যাটা আসলে কোথায় অবস্থিত, 1.5 সংখ্যাটা আসলে এখানে অবস্থিত, তার মানে এখানেও আমার একটা জিনিস আছে সেটা হচ্ছে 1.5, এটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। ভগ্নাংশ না সসীম দশমিক যদি বলি আর কি, ডেসিমাল বলি এটা, তাহলে 1.5 এটাও কি আমার এক ধরনের ভগ্নাংশ পড়ে, এই তো সসীম দশমিক। এটা এইভাবে লেখা যায়, আবার এইভাবে লিখতে পারতাম 15/10 এও লিখতে পারতাম, তাহলে এটাও একটা দশমিক হইতো, এটা দশমিক এটা ভগ্নাংশ হইতো আর কি, এই ভগ্নাংশ। এখন ভগ্নাংশ সবগুলি হইতো আমার এই বাস্তব সংখ্যার ভিতরে পড়ে যাবে। কারণ বাস্তব সংখ্যার সংখ্যা শিখে থেকে আমি কয়েকটা জিনিস এখানে আলোচনা করছি, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট, এইসব জিনিসগুলো আমি দেখানোর চেষ্টা করছি। এটা সেট না, এটা যদি আমি ব্র্যাকেট দিই তাহলে সেটটা হবে। আচ্ছা, p/q আকারে প্রকাশ করতে পারবো। এখন p আর q কি জিনিস, সেটা হচ্ছে p আর q যেটা হচ্ছে এমন সংখ্যা যারা কিনা পূর্ণ সংখ্যার একটা সদস্য। আচ্ছা, এখন দেখি p/q আকারে কিরকম সংখ্যাগুলো আমরা নিতে পারবো। প্রথম হচ্ছে আমরা যদি 2 ধরি, -2 ধরি, 5.5 ধরলাম, এই কয়েকটা আমরা ধরলাম, সংখ্যাগুলো ধরলাম, এই সবগুলো আসলে মূল সংখ্যা। কিভাবে এই 2 আমরা লিখতে পারবো হচ্ছে 2/1। এখানে 2 যে সংখ্যাটা, এই 2 যে সংখ্যাটা লিখছি আমি, এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যার একটা সদস্য। আবার এই 1 এটাও কি একটা পূর্ণ সংখ্যার সদস্য। যেহেতু তারা পূর্ণ সংখ্যার সদস্য এবং কি এই p/q আকারে লেখা যেতে পারতেছে এই 2 কে, তাই 2টা হচ্ছে একটা মূল সংখ্যা। আবার -2 এটাও কি একটা মূল সংখ্যা। কিভাবে -2 11th of z বা হচ্ছে পূর্ণ সংখ্যার একটা সদস্য হচ্ছে -2। আবার 5.5 এই সংখ্যাটা লেখা যাবে হচ্ছে 55 ডিভাইড বাই 10, এটা লেখা যাবে, তাহলে হচ্ছে 5.5 আসে আমার। এন্ড 55 সংখ্যাটা অবশ্যই কি একটা পূর্ণ সংখ্যার সদস্য, 10 অবশ্যই একটা পূর্ণ সংখ্যার সদস্য, তাই বলা যাবে যে 5.5 এই সংখ্যাটা একটি কি মূলদ সংখ্যা। এখন এরপরে যেটা আসে সেটা হচ্ছে মূল সংখ্যার ভিতরে আর অনেক কিছু আসবে, সেটা হচ্ছে যদি এরকম একটা সংখ্যা আসে, সাপোজ হচ্ছে 0.66666, মানে একই জিনিস রূপান্তর করতেছে বারবার, পৌনঃপুনিক হয়ে গেছে। যদি পৌনঃপুনিক আসে তাহলে তা হচ্ছে মূলদ সংখ্যার একটা সদস্য হবে। আবার যদি এরকম আসে 0.375, এরকম ক্ষেত্রে কিন্তু আমরা এটা মূল সংখ্যার সেট হবে। যদি সসীম দশমিক ভগ্নাংশ হয়, এটা কিন্তু সসীম দশমিক, সসীম মানে এটা হচ্ছে সসীম দশমিক, এটা হচ্ছে পৌনঃপুনিক, সসীম দশমিক, ঠিক আছে। সসীম দশমিক হইলেও আমার মূল সংখ্যা হবে, আর যদি পৌনঃপুনিক আসে তাহলেও কি আমার মূল সংখ্যা হবে। অমূল সংখ্যা যদি বলি সেটা হচ্ছে p/q আকারে, তাকে প্রকাশ করা যায় না। p/q তো ছিল, p আর q তো ছিল হচ্ছে নরমাল দুইটা হচ্ছে পূর্ণ সংখ্যা। যেহেতু এই পাই মান হচ্ছে 3.1415, আরো অনেক কিছু আছে, ওইসব জিনিসগুলো আমি জানি না। এখন যেহেতু পাইকে এই দুইটা আকারে প্রকাশ করতে পারবো না, তাই এই পাইটা হচ্ছে একটা অমূল সংখ্যা। √2 এর ক্ষেত্রে তা, √5 এর ক্ষেত্রে তা, √7 এর ক্ষেত্রে তা, এক্সপোনেনশিয়াল এর ক্ষেত্রে তাই। মৌলিক সংখ্যা কি জিনিস? মৌলিক সংখ্যা হচ্ছে এমন একটা সংখ্যা যাকে কিনা আমরা ধরলাম p একটা মৌলিক সংখ্যা। যদি p মৌলিক সংখ্যা হয় তাহলে তার দুইটা ধর্ম থাকবে। একটা ধর্ম হচ্ছে p কে শুধুমাত্র 1 দ্বারা ভাগ করা যাবে, নিঃশেষে ভাগ আর কি। আর দুই নম্বরটা হচ্ছে p কে p দ্বারা ভাগ করা যাবে। এই দুইটা সংখ্যা দ্বারা, যে 1 আর p, এই দুইটা সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে আমি ভাগ করতে পারবো না। এরকম সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা, নিঃশেষে ভাগ করা যাবে, এটা হচ্ছে কথা। তাহলে একটু সংখ্যাগুলির দিকে তাকাই। প্রথমটা কি, এই যে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 7, তারপর হচ্ছে 11, 13, এই আরো অনেকগুলি সংখ্যা আছে। এই সংখ্যাগুলিকে আমরা যদি কনসিডার করি, এই যে 5, এই 5 কে শুধুমাত্র 1 দ্বারা ভাগ করতে পারি, আর 5 কে শুধুমাত্র 5 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। কিন্তু 5 কে যদি 3 দ্বারা ভাগ করি, 5 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি, দেখা যাবে কি যে কিছুটা ভগ্নাংশ হয়ে পড়ছে, বা হচ্ছে নিঃশেষ বিভাজ্য হচ্ছে না, ভাগশেষ থাকতেছে। যদি এরকম হয় তাহলে হচ্ছে এই সংখ্যাগুলি হচ্ছে কি মৌলিক সংখ্যা। আর যদি বলি মৌলিক সংখ্যা, এটা গেল। যদি বলি যৌগিক সংখ্যা কি জিনিস,
যৌগিক সংখ্যা হচ্ছে দুইটা মৌলিক সংখ্যা মিলে যা হয় তাই হচ্ছে আমার যৌগিক সংখ্যা। দুইটা মৌলিক সংখ্যা মিলে যা হবে তাই কি আমার যৌগিক সংখ্যা। দুইটা মৌলিক সংখ্যা মিলে যা হবে তাই কি যৌগিক সংখ্যা। যেমন হচ্ছে এই ধরলাম 12, এই 12 সংখ্যাটাকে অনেকগুলো ভাগে ভাগ করা যায়। যেমন কি 2 + 10 এইভাবে ভাগ করতে পারি, আবার কি 6 + 6 এইভাবে ভাগ করা যায়। দুইটা সংখ্যা মিলে যদি একটা সংখ্যা গঠিত হয় তাহলে সেটা হচ্ছে কি একটা যৌগিক সংখ্যা, সোজা কথা। আবার যদি এরকম বলা যেত যে হচ্ছে 4 + 8, এই প্রত্যেকটাই কি দুইটা জিনিস না মিলিত হয়েছে, দুইটা বা তিনটা হইতে পারতো। সাপোজ কি 2 + 2 প্লাস হচ্ছে 8 এরকম হইতে পারতো। যদি একটা সংখ্যাকে যদি এরকম ভাগ করা যায়, বিভিন্ন ভাগে ভাগ করা যায় যোগ আকারে, তাহলে সেই সংখ্যাটা কি একটা যৌগিক সংখ্যা। আচ্ছা, এবার আসি যে একক সংখ্যা। একক সংখ্যা কি ছিল? একক সংখ্যা কি ছিল? একক সংখ্যা ছিল 1। একক সংখ্যা কি ছিল? এই 1 1 বলা একক সংখ্যা। একক সংখ্যা কিন্তু কোনো মৌলিক সংখ্যা না। এটা ভালো মনে করা দিই জিনিসটা, সেটা হচ্ছে 2 5, তারপরে সেটা এই মৌলিক সংখ্যার যে সেটটা ছিল এটা মৌলিক, ঠিক আছে। এই মৌলিক সংখ্যার সেটের ভিতরে 2 5 7 11 13, তারপরে 17 ছিল, 19 ছিল, 23 ছিল, এরকম। এখন এই যে সংখ্যাটা অনেকগুলি লেখলাম, আরো সামনে অনেকগুলি আসবে, সবকিছুর ভিতরে শুধুমাত্র 2, এই দুইটা হচ্ছে একটা জোড় মৌলিক সংখ্যা, বাকি সবগুলি কিন্তু বিজোড় হবে। এটা একটু মাথায় রেখো। আচ্ছা, এখন আসি সেটা হচ্ছে সংখ্যার সেটের ক্ষেত্রে, সেটা হচ্ছে এই n, স্বাভাবিক সংখ্যার সেটে n দ্বারা প্রকাশ করা যদি বলি, তাহলে n টা হচ্ছে 1 2 3 4 5 6 এরকম জায়গায় থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। যদি পূর্ণ সংখ্যার সেট বলি, সেটা হচ্ছে z হচ্ছে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 এভাবে জায়গায় থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার পূর্ণ সংখ্যার সেট। হ্যাঁ, এখন আছে মূল সংখ্যার সেটে। মূল সংখ্যার সেটের বেলায় হচ্ছে q x, যেন x p বাই q, যেখানে p আর q দুইটাই হচ্ছে কি আমার এলিমেন্ট অফ z, দুইটাই হচ্ছে এলিমেন্ট অফ z, এবং q এর মান সবসময় 0 থেকে বড় হতে হবে। এখন যেটা আসবে সেটা হচ্ছে অঋণাত্মক সংখ্যার সেট। অঋণাত্মক বলতে কি বুঝবো? আসলে ঋণাত্মক না, এই ব্যতীত। এখন একটু ভালো করে দেখি, সেটা হচ্ছে একটু উদাহরণটা বলে দিই। এটা সেটা হচ্ছে 0 1 2, তারপর কি এই √2 √3, তারপর হচ্ছে পাই, এইসব জিনিসগুলি অ্যাকচুয়ালি অঋণাত্মক সংখ্যার সেট বলা আছে, কিন্তু যে ঋণাত্মক নয় এরকম সংখ্যা যেগুলি, তো ঋণাত্মক না এরকম যাই আছে সবকিছুকে আমার এই অঋণাত্মক সংখ্যার সেটের ভিতরে পড়ে যাবে। তারপর হচ্ছে মৌলিক সংখ্যার সেট। মৌলিক সংখ্যার সেট যদি বলি, মৌলিক সংখ্যার ভিতরে যেগুলো আসবে সেটা হচ্ছে আমার এই 2 3, তারপরে 5 7 11 13 17, এইসব জিনিসগুলি আমার এই সংখ্যার ভিতরে আসবে। একবারে দেখাই দিলাম, একটু মাথায় রাখতে হবে সেটা, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করবো হচ্ছে জিনিসগুলি। বাস্তব সংখ্যা এই পুরো এই যে বক্সের মতো, সেটা হচ্ছে যে চতুর্ভুজের মতো, সেটা হচ্ছে আমার সেটা হচ্ছে আমার বাস্তব সংখ্যার একটা সেট। তাহলে এই পুরোটা হচ্ছে বাস্তব সংখ্যা, এই পুরোটা হচ্ছে এই যে পুরোটা হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার দুইটা অংশ জানতাম আমরা, সেটা হচ্ছে একটা মূলদ সংখ্যা, একটা অমূলদ সংখ্যা। তাহলে এটা হচ্ছে মূলদ অংশ, এটা হচ্ছে মূলদ অংশ, এটা হচ্ছে মূলদ অংশ। আর বাকিটুকু কি আছে? বাকিটুকু যেগুলো আছে সেটা হচ্ছে অমূলদ, বাকিটুকু হচ্ছে এই অমূলদ। ওকে, এখন মূল সংখ্যার ভিতরে কি আছে? মূল সংখ্যার ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে আমার পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, মূল সংখ্যাটা আমরা সাধারণত প্রকাশ করি কিউ দ্বারা, যেটা দেখানোর জন্য অ্যাকচুয়ালি যা কিছু করতেছি সেটা লিখতেছি এখন, যে এই যে কিউ, আর এটা হচ্ছে কিউ প্রাইম। আর এরপরে যেটা সেটা হচ্ছে পূর্ণ সংখ্যার প্রকাশ করি নরমালি জেড দ্বারা, এই জেড দ্বারা প্রকাশ করি। তারপরে যেই সেটটা আসবে, যে সাবসেট, সেটা হচ্ছে অঋণাত্মক, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। এইটাকে বলা হয় জেড, যেটা কিনা
জেড এর মান সবসময় হয় 0 থেকে বড় বা 0, এটা একটু লেখা দেই, সেটা হচ্ছে এই পূর্ণসংখ্যাটা প্রকাশ করা হয় জেড দিয়েই, কিন্তু এখানে জেড এর যে মানটা সেটা সবসময় হয় 0 সমান বা 0 থেকে বড়। আচ্ছা, আর স্বাভাবিক সংখ্যা নরমালি প্রকাশ করা n দ্বারা। এখন যে জিনিসটা সেটা হচ্ছে, এখন মূলত তো আমরা জানি মূলদের ভিতরে কি কি ছিল, মূলদের ভিতরে অনেক কিছু ছিল, ঠিক আছে। মূলদের ভিতরে আমার 3/4 ছিল, 1 ছিল, 2 ছিল, 0 ছিল, ঠিক আছে, 0.25 ছিল, সব এসবের ভিতরে ছিল। এটার উদাহরণ দিতেছি আর কি একটা একটা করে। এখন তারপর ছিল পূর্ণসংখ্যা। পূর্ণসংখ্যা আমরা কি জানি, -1, 0, +1, এই কয়েকটা হচ্ছে আমার। আরো অনেক আছে, আমি জাস্ট তিনটা দেখাই দিই। সেটা হচ্ছে পূর্ণসংখ্যার যেই উদাহরণটা সেটা ছিল অঋণাত্মক পূর্ণসংখ্যা, মানে আমার কি শূন্যসহ ধনাত্মক সংখ্যা, তার মানে হচ্ছে 0, 1, 2, 3, 4 এগুলি। আর এরপরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে কি আমার স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা যদি বলি তাহলে হচ্ছে এটা আসবে 1, 2, 3, 4, 5। এখন লক্ষ্য করার বিষয়, একটু আগে আমি দেখেছিলাম যে অর্ডিনারি পূর্ণসংখ্যার ভিতরে পাই ছিল, আবার অন্য কিছু ছিল, রাইট। এখন পাই আর অন্য কিছু হচ্ছে উদাহরণ, নট সেট, ঠিক আছে। মূলদ সংখ্যা যদি বলি, মূলদ সংখ্যা সবগুলি মূলদ হবে, এই পুরা এই এতটুকু এই পুরাটা কি হচ্ছে মূলদ হবে, এবং এই সবগুলি হচ্ছে অমূলদ হবে। অমূলদ কি ছিল, √2, √3, তারপরে ছিল পাই, এপসাইলন, এই সবগুলি, এপসাইলন না, এটা ছিল এক্সপোনেনশিয়াল ছিল, এই সবগুলি ছিল আমার কি, এই সবগুলি ছিল অমূলদ সংখ্যার সেট। আর এই পুরোটা ছিল হচ্ছে মূলদ সংখ্যার সেট। মূলদ সংখ্যার ভিতরে যেই প্রথম মূলদ সংখ্যার যে সাবসেট সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার ভিতরে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তারপর ছিল স্বাভাবিক সংখ্যা, এগুলি। এখন লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে এক নম্বরটা, যে এই বাস্তব সংখ্যা নরমালি 8 দ্বারা প্রকাশ করি আমরা, রাইট। এখন হ্যাঁ, এক নম্বরটা হচ্ছে এই n টা কার সাবসেট দেখি, n এর পরে কে আছে, n এর পরে আছে হচ্ছে z, z 0 থেকে বড়, এটা ছিল। এর পরে ছিল এই সম্পূর্ণ z, পূর্ণ সংখ্যাটা। তার মানে এই স্বাভাবিক সংখ্যাটা আমার কই থেকে আসতেছে, স্বাভাবিক সংখ্যাটা আসতেছে হচ্ছে পূর্ণ সংখ্যা থেকে, যেটা z লিখতে পারবো। এই z লিখলাম, এই z লিখলাম। এখন এই z টা আবার কাছ থেকে আসে, যদি কোশ্চেন আসে, z টা আসে হচ্ছে q থেকে, তাহলে এই q, তারপরে এই কিউটা কার থেকে আসে, কিউটা আসে হচ্ছে আর থেকে, তারপরে এটা লেখা যাবে। তার মানে আমি বলতে চাইতেছি সেটা হচ্ছে প্রত্যেকটা সাবসেট, নরমাল ন্যাচারাল নাম্বার হচ্ছে ইন্টিজার নাম্বারের সাবসেট, ইন্টিজার নাম্বার হচ্ছে আমার মূল সংখ্যার সাবসেট, তারপর মূল সংখ্যা হচ্ছে আমার রিয়েল নাম্বারের সাবসেট। এভাবে একটা যেতে পারে, এভাবে নৈমিত্তিক আসতে পারে, ভেঙে ভেঙে আমি লিখতে পারবো। সেটা কি, n z লেখা যাবে, তারপর হচ্ছে z কিউ লেখা যাবে, আবার কিউ এই আর লেখা যাবে। আবার যদি মন চায় আমি লিখতে যে n এলিমেন্ট অফ r, এটাও লিখতে পারবো। যদি মন চায় যে z এলিমেন্ট অফ r, এটাও লিখতে পারবো। সবগুলি লেখা যাবে, কিন্তু এটাও লেখা যাবে না যে r হচ্ছে এলিমেন্ট অফ z, এটা কিন্তু বলা যাবে না। রিয়েল নাম্বার কিন্তু পূর্ণ সংখ্যার সাবসেট না, পূর্ণ সংখ্যা হচ্ছে রিয়েল নাম্বারের সাবসেট, পূর্ণ সংখ্যা হচ্ছে রিয়েল নাম্বারের সাবসেট, এটা বলা যাবে, কিন্তু এটা বলা যাবে না, একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এটা গেলো এক নম্বরের কাহিনী। দুই নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে আবার কি পাইলাম, কিউ আর কিউ প্রাইম, দুইটা মিলে আমি আর পাইছি না, তাহলে বলতে পারবো না কিউ ইউনিয়ন কিউ প্রাইম ইজ ইকুয়াল টু আর, কিউ ইউনিয়ন কিউ প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে আর। আচ্ছা, এখন এটা যদি আমি ইন্টারসেকশন করি, কিউ ইন্টারসেকশন কিউ প্রাইম যদি করি, তাহলে কি পাবো, কিছুই পাবো না, পাই থাকবো। এই কয়েকটা জিনিস আমার খুব সুন্দর করে মাথায় রাখতে হবে, নৈমিত্তিক আসতে পারে। আজকের পড়া মূলত এখানেই শেষ। তারপরে আমি একটু ইতিহাসের দিকে তাকাই, অ্যাকচুয়ালি বাস্তব সংখ্যা কে আবিষ্কার করছিল, কিভাবে হইলো না হইলো সেটা। বাস্তব সংখ্যা আসলে সংখ্যার থেকে সাবসেট, আসলে সংখ্যাই বা কবে আবিষ্কার হয়েছিল, সংখ্যা আসলে আবিষ্কার হয়েছিল মানুষের প্রয়োজনে, সেই আদিকাল থেকে এই জিনিসটা চলে আসছে। প্রথম থেকে মানুষ ট্যালি ইউজ করতো, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের প্রাণীর চিত্র অনুসারে একটা সংখ্যা নির্ধারণ করতো। এখন বর্তমানে সময়ের প্রেক্ষিতে আমরা আস্তে আস্তে এই যুগে আসছে, যেখানে কিনা বাস্তব সংখ্যা নিয়ে সবচেয়ে বেশি সফলভাবে আলোচনা করছিল হচ্ছে জর্জ ক্যান্টর। এই ব্যক্তিটা হচ্ছে বাস্তব সংখ্যা নিয়ে সবচেয়ে বেশি সফলভাবে দেখাইছিল উনি। তারপরে এই জর্জ ক্যান্টর আরো অনেক কাজ করছিল। এই মূলত অমূল বা শুধুমাত্র যে ধনাত্মক সংখ্যা বা হচ্ছে নর্মাল সংখ্যা যেগুলো আমরা সাধারণত গণনার কাজে ইউজ করি, ওগুলো যে সংখ্যা না, এইগুলা বাদেও যে আরো সংখ্যা থাকতে পারে, এই ব্যক্তিটাই প্রথম আমাদের সামনে তুলে নিয়ে আসছিল। তারপরে ইনফিনিটি এই চিহ্নটা বা এই জিনিসটা নিয়ে ধারণা উনি সর্বপ্রথম আবিষ্কার করছিল, যে ইনফিনিটি এই জিনিসটা, ঠিক আছে। ইনফিনিটি মানে হচ্ছে অসীম জিনিস। এখন অ্যাকচুয়ালি নাম্বার কোথায় লাগে না, যদি বলি নাম্বার সব জায়গায় লাগে, কোথায় লাগে না, সকাল থেকে শুরু করে রাতে ঘুমাইতে যাও, তারপর দেখবে নাম্বারই আমরা
আর কি সবাই শুনতে আছে যে সকাল 7টা বাজে অ্যালার্ম দিছি, তারপর হচ্ছে যে আমার রেজাল্ট এত পয়েন্ট এত আসছে, তারপরে যদি বলি কিনা আপনার স্যালারি কত, তাও হচ্ছে এই সংখ্যাই আসবে। তো সংখ্যার গুরুত্ব আসলে অপরিসীম, সংখ্যা ছাড়া একটা দিনও আমরা কল্পনা করতে পারবো না। মানুষ বাঁচে তাও হচ্ছে বলে যে এত বছর বাঁচছে অ্যাকচুয়ালি। ভালো কাজ খারাপ কাজ যদি বলি কিনা ওই টাকা অ্যাকচুয়ালি কনভার্ট হইতে হয় সব কিছুতে। ওই টাকা যদি কনভার্ট করি, টাকার যে হিসাবটা, টাকার যে হিসাব যদি বলি যে আপনার কত টাকা হলে অ্যাকচুয়ালি আপনি সুখী, এর উত্তর আসলে অ্যাকচুয়ালি মনে হয় না আমার কেউ বলতে পারবে।